Assalamu alaikum, this is Mehdi Hassan and welcome back to another video. আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইজি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। তাছাড়াও আমি পর্যায়ক্রমিকভাবে আরও প্রশ্ন যেমন এই প্রশ্নটি, তাছাড়াও আরও কিছু প্রশ্ন যেমন এই প্রশ্নটি সহ আরও কিছু প্রশ্ন আছে, এগুলো নিয়ে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ এর সলিউশনগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন, কে কোন বোর্ডের অধীনে দেখছেন, তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আপনাদের প্রতি একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা মেহেদি টক্স ফেসবুক পেজটিকে ফলো করবেন। আমি ফেসবুকে বিভিন্ন রকম এমসিকিউ এবং জ্ঞানমূলক কিছু কোশ্চেন এবং বিভিন্ন জিনিস আপলোড দিয়ে থাকি। আপনারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। যাই হোক, এখন আমি এই প্রশ্নটির সলিউশন স্টেপ বাই স্টেপ ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সলিউশনটা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। আর বলে রাখাই ভালো, এই প্রশ্নটি 16 অধ্যায় অর্থাৎ পরিমিতি অধ্যায় থেকে এসেছে। যাই হোক, আমরা এখন ক নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার ও 16 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল নির্ণয় করো। দিস ইজ ভেরি ইজি কোয়েশ্চেন। তার জন্য আপনাদেরকে জাস্ট একটা ইজি ফর্মুলা জানতে হবে। প্রথমে আমি আপনাদেরকে ফর্মুলাটি দেখিয়ে দিচ্ছি অ্যান্ড দেন আমি আপনাদেরকে সলিউশনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমাদের যদি একটা ত্রিভুজ এইভাবে দেওয়া থাকে এবং যদি এই বাহুর মান 5 হয়, সাপোজ জাস্ট আমরা ধরছি, তাই না, বোঝার সুবিধার্থে ধরছি যে এই বাহুটার মান 5। যদি একক মিটারে থাকে তাহলে এখানে মিটার বসবে, সেন্টিমিটারে থাকে সেন্টিমিটার বসবে, অর্থাৎ যে একক থাকবে সে একক বসবে। যেহেতু আমরা কোনো একক নিচ্ছি না, তার জন্য একক লিখে দিলাম। সাপোজ আমাদের এটা 12 একক নিলাম। ওকে, এখন এই দুইটা বাহুর যদি অন্তর্ভুক্ত কোণ এখানে 30 ডিগ্রি হয় বা কোনো কিছু হয়, আমি এখানে 45 ডিগ্রি ধরছি, তাহলে এটার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা সূত্র ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। যদি আমাদের একটা ত্রিভুজ হয় এবং এটার বাহুর দৈর্ঘ্য এ একক হয় এবং এটার দৈর্ঘ্য যদি বি একক হয় এবং এই বাহু দুইটি যদি অন্তর্ভুক্ত কোণ থিটা হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে কি, হাফ বাহুদ্বয়ের গুণফল। তাহলে এ এবং বি গুণ করলে কী পাবো আমরা, এ বি। এখানে হবে সাইন থিটা, অর্থাৎ অন্তর্ভুক্ত কোণের সাইন হবে। এটাই সূত্র। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পেতে পারি, এটা একটা বাহু এবং এটা একটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। যদি এখানে 30 ডিগ্রি দেওয়া থাকতো সেটা আমরা নিতাম না, কারণ বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ নিতে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা এখানে পাবো ক্ষেত্রফলটা কি, হাফ বাহুদ্বয়ের গুণফল, অর্থাৎ 5 × 12 × অন্তর্ভুক্ত কোণের সাইন, তাই না। তাহলে এখানে সাইন দিলাম এখানে, এবং অন্তর্ভুক্ত কোণ কী আছে, 45 ডিগ্রি। সো এখানে 45 ডিগ্রি দিতে হবে এবং বাকিটুকু ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। সো এই স্টেপে আমরা এখন ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করব। আমরা এখন প্রশ্নটি লক্ষ্য করি। বলা হয়েছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 এবং 16 মিটার। আমরা দুইটি বাহু ধরে নেব, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 16। তাহলে আমরা লিখতে পারি ক নম্বর প্রশ্নের সলিউশন। মনে করি ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য, আমরা একটাকে এ ধরবো এই সূত্র মতে, আমরা জাস্ট এই সূত্র ব্যবহার করব। তার জন্য এ ইকুয়ালস 18 দেওয়া আছে, সো 18 দিব। একক কী দেওয়া আছে, মিটার, তাই না, সো আমরা একক হিসেবে মিটার লিখব। তারপর আমরা লক্ষ্য করি আরেকটা দেওয়া আছে 16 মিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য। সো অপর বাহুর নিই আমরা, অপর বাহুর দৈর্ঘ্য বি ইকুয়ালস 16 মিটার। এবং আমাদের আরও কি প্রয়োজন, আমরা সূত্রটি লক্ষ্য করি। আমাদের দুইটি বাহুর মান প্রয়োজন এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ প্রয়োজন। সো অন্তর্ভুক্ত কোণ কয় ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি, এবং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি লিখে নেব। এবং অন্তর্ভুক্ত কোণ, সেটাকে আমরা থিটা ধরবো, যেহেতু আমরা সূত্রে থিটা নিয়েছিলাম। থিটা ইকুয়ালস কত হবে, 30 ডিগ্রি।
তাহলে আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি, সেটা আমরা এখন লিখে দেবো এবং মান বসিয়ে দেব। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। এখন মানগুলো বসিয়ে দেব। হাফ এ জায়গাতে বসাবো এর মানটা, বি এর জায়গাতে বি এর মান বসাবো অর্থাৎ 16, সাইন থেকে গেল কোণের জায়গাতে 30 ডিগ্রি, তাই না? এখন আমরা এগুলো বসিয়ে দিই। আমরা সবাই কি জানি সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/2। ওকে, এখন জাস্ট আমরা কাটাকাটি করব, তাহলে হয়ে যাবে। আর কাটাকাটি আপনারা অবশ্যই রাফে করবেন। আমরা এটা রাফ নিয়েছি, এখন তুলে নিব। ওকে, সো এগুলো সিঙ্গেল আছে, তার মানে উপরে আছে, অর্থাৎ 1, 18, 16, 1 এগুলো সব উপরে আছে অর্থাৎ লবে আছে, এবং নিচে জাস্ট হরে 2 এবং 2 আছে, অর্থাৎ উপরের সাথে নিচ কাটাকাটি করব, লবের সাথে হর কাটাকাটি করব। তাহলে 9 দুগুণা 18 আর দুগুণা 16, তাহলে আমরা গুণ করতে পারি 8 9 72। 1 দ্বারা গুণ করলে যেহেতু চেঞ্জ হয় না, তাহলে গুণ করলেও কিছু আসে না, না গুণ করলেও কিছু আসে না, তাই না? সো আমরা জাস্ট 8 9 72 পাইলাম। সো 8 9 72। আর ক্ষেত্রফলের একক কি? আমরা কি দিই ক্ষেত্রফলে? বর্গ, তাই না? ক্ষেত্রফল আমরা কি দিই? বর্গ। আর একক কী দেওয়া আছে এখানে? মিটার। সো আমরা এখন মিটার দিয়ে দিব। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা বাকি প্রশ্নগুলোর সলিউশন স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব। তার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, আপনারা ফেসবুকে গিয়ে মেহেদি টক্স ফেসবুক পেজটিকে ফলো করবেন, কারণ সেখানে আমি নিয়মিত বিভিন্ন রকম এমসিকিউ প্রশ্ন অর্থাৎ এডুকেশনাল রিলেটেড পোস্টগুলো দিয়ে থাকি। যাই হোক, আমরা এখন খ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন 1 এবং 2 এর মধ্যে যেখানে সমবাহু ত্রিভুজ সম্পর্কিত তথ্য দেওয়া আছে, সেটা অনুযায়ী আমরা এই খ নম্বর প্রশ্নটির সলিউশনটা করব। 2 নম্বরে লোহার পাইপ আছে, অর্থাৎ এখান থেকে করব না আমরা। 1 নম্বরে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের, অর্থাৎ 1 নম্বর থেকে আমরা এই খ নম্বর প্রশ্নটির সলিউশনটা বের করব। খ নম্বর প্রশ্নের সলিউশনের আগে আমরা জাস্ট খ নম্বরের জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো আগে শিখে নিব। যেহেতু এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজ, তার জন্য আমাদের সমবাহু ত্রিভুজ সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। সাপোজ এটা আমাদের সমবাহু ত্রিভুজ, আর যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় অর্থাৎ একই হয়, তাহলে আমরা যদি এটাকে এ ধরি, তাহলে এখানে এ একক হবে। এরপরে মিটার বা সেন্টিমিটার কোনো একক দিতে হয়, তার জন্য আমরা এই একক কথাটি উল্লেখ করছি, তাই না? তাহলে এটা হবে এ একক, তাহলে এটা হবে কি এ একক। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে নিয়েছি এ একক। যেহেতু এটা একটা ত্রিভুজ, এটা নির্দিষ্ট একটা জায়গা দখল করে, তার মানে এটার একটা ক্ষেত্রফল থাকবে, তাই না? তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম, বাহুর দৈর্ঘ্য এ একক। যেহেতু এটা কিছু জায়গা দখল করে, তার মানে এটার ক্ষেত্রফল থাকবে, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্রটি হবে √3/4 a স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার। এবং আমরা কি জানি ক্ষেত্রফল হয় বর্গ, আর যে একক দেওয়া থাকবে সেই এককটা এখানে বসবে। ওকে, সো এই দুইটা জিনিস আপনাদেরকে অবশ্যই জানা লাগবে যে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ একক হলে এর ক্ষেত্রফল হবে √3/4 a স্কোয়ার বর্গ একক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এই দুইটা জিনিস। এখন আমরা বাকি জিনিসগুলো স্টেপ বাই স্টেপ করে নেব। এখন বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে 3 মিটার, তার জন্য ক্ষেত্রফলও বেড়ে গেছে। সিম্পল একটা অঙ্ক, জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে এটার প্রপার অর্থটা কি? এটার প্রপার অর্থটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের আগে কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য ছিল, তাই না? একটি সমবাহু ত্রিভুজের আগে অর্থাৎ প্রথমে অর্থাৎ আদিতে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ছিল এবং তার ক্ষেত্রফল ছিল। ওকে, আদিতে যে বাহু বা ক্ষেত্রফল ছিল সেখান থেকে তার বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 3 মিটার বাড়িয়েছে, তাই না? তার জন্য ক্ষেত্রফল বেড়ে গেছে। ওকে, সো আমরা এটা একটু এখানে বোঝার চেষ্টা করি চিত্রে। প্রথমে কিন্তু সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ছিল, তাই না? তার ক্ষেত্রফলে ছিল। এটা হচ্ছে প্রথমে বা আদিতে লিখলে হয়, বোঝার জন্য লিখছি, এগুলা লিখতে হবে না খাতায়, জাস্ট রাফে বোঝার জন্য লিখছি এগুলা। প্রথমে কি ছিল? একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল, তাই না? আমরা সেটা ধরলাম এ একক, ওকে, এ একক। যেহেতু এটার বাহু আছে অর্থাৎ জিনিসটা কিছু জায়গা দখল করেছে, তার জন্য তার ক্ষেত্রফল থাকবে। সো আমরা কি ধরলাম? বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে হবে √3/4
বাহু স্কোয়ার, অর্থাৎ বাহু এখানে এ দেওয়া আছে তার জন্য এর উপর স্কোয়ার, এ বর্গ একক, বর্গ একক। ওকে, এটা হচ্ছে প্রথমে, তাই না? তারপর আমরা লক্ষ্য করি, আমি বারবার বলতেছি এটা হচ্ছে প্রথমে অর্থাৎ আদিতে, তাই না? তারপর কি বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি করেছে, তাই না? তাহলে যেটা ছিল সেখান থেকে কি করা হয়েছে, 3 মিটার বাড়িয়েছে অর্থাৎ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, যা ছিল তার চাইতে 3 মিটার বৃদ্ধি পেয়েছে। সাপোজ আমাদের এটার দৈর্ঘ্য 5 মিটার, তাই না? 5 মিটার, আমি যদি এখানে 3 মিটার বৃদ্ধি পাই, আমি যদি এখানে 3 মিটার বৃদ্ধি করি, তো এখানে 3 হবে, তাহলে টোটাল এটা হবে কতটুকু, 5 যোগ 3 অর্থাৎ 8 মিটার। ওকে, এখন যদি আমাদের এখানে আমাদের আদি বাহু দৈর্ঘ্য থাকে এ, এবং পরে যদি আমরা 3 মিটার বৃদ্ধি করি, তাহলে এটা যোগ এটা হবে আমাদের সম্পূর্ণ টুকু, তাই না? সম্পূর্ণ টুকু হবে এ যোগ 3। অনেকে আবার এখানে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে 3, অনেকে আবার 3a লিখে, এটা কিন্তু ভুল। আমাদের আদিতে ছিল এ, পরে বৃদ্ধি করেছি 3 মিটার, তাহলে যোগ করলে কত হবে, a প্লাস 3 মিটার, তাই না? জাস্ট এরকম ভাবে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে যেহেতু 3 মিটার বৃদ্ধি করেছে, তাহলে কত হবে এখানে, যেহেতু এখানে 3 মিটার বৃদ্ধি করা হয়েছে, তাহলে কত হবে, এটা একটু বড় হয়ে যাবে, তাই না? এবং সবগুলো বাহুর দৈর্ঘ্য কত হবে, a প্লাস 3 একক, a প্লাস 3 একক। ওকে, এটা হবে কত, a প্লাস 3 একক। তাহলে এটা ছিল প্রথমে, আর এটা হচ্ছে বৃদ্ধি করার ফলে অর্থাৎ পরিবর্তিত হয়ে। ওকে, তাহলে এটুকু পরিবর্তিত অর্থাৎ বৃদ্ধি প্রাপ্ত হয়ে অর্থাৎ বাড়িয়ে এটুকু হলো, এবং এটুকু ছিল আগে, তাহলে এটুকু থেকে যদি এটুকু বিয়োগ করি, তাহলে যেটুকু বেড়েছে সেটুকু আমরা পাবো, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। এখন এটার বাহু দৈর্ঘ্য হচ্ছে এ, সবগুলো a প্লাস 3, সবগুলো বাহু দৈর্ঘ্য হচ্ছে a প্লাস 3, তাহলে এগুলোর বাহু দৈর্ঘ্য হচ্ছে a প্লাস 3। তাহলে ক্ষেত্রফল কত হবে, আমরা কি জানি সূত্র, ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কোয়ার, যেহেতু বাহু a প্লাস 3, তাহলে এখানে কি হবে, a প্লাস 3 তার উপর স্কোয়ার, এটা হচ্ছে এর ক্ষেত্রফল। সো আগে ক্ষেত্রফল ছিল এটা, পরে ক্ষেত্রফল হয়েছে এটা, তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ দিলে যেটুকু বৃদ্ধি পেয়েছে সেটুকু আমরা পাবো, আর সেটুকু হচ্ছে 27√3, তাই না? সো আমি আপনাদেরকে এখন অঙ্কটা করার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এতক্ষণ তো খুব বক করলাম, এখন আমরা অঙ্কটি করার চেষ্টা করি। সো খ নম্বর, আমরা চিত্র আঁকবো এবং বুঝবো, যদিও আমি আপনাদেরকে একবার বুঝিয়েছি। প্রথমে আমাদের যে সমবাহু ত্রিভুজ থাকবে সেটা আমরা ধরে নেব এ, যেহেতু এখানে একক দেওয়া আছে মিটার, তার জন্য আমরা এ মিটার ধরবো, এ মিটার, সবগুলো কি হবে তাহলে এ মিটার। তাহলে আমরা প্রথমে কি লিখবো, ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। সমবাহু, এরকম ভাবে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য, আমরা কি ধরে নিয়েছি, এ সমান হচ্ছে এ মিটার। ওকে, যেহেতু এই সমবাহু ত্রিভুজটি কিছু জায়গা দখল করেছে, তার মানে এটার কি থাকবে, ক্ষেত্রফল থাকবে, যেহেতু এটা তল দখল করেছে, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল সূত্র কি, √3/4 বাহু স্কোয়ার, √3/4 কি, বাহু স্কোয়ার, সূত্র লিখে দিই আবার, √3/4 বাহু তারপর স্কোয়ার, আর এখানে বাহুর মান কি দেওয়া আছে, এ, তার মানে এই বাহুর জায়গাতে এ বসবে, তাহলে আমরা কি পেলাম, √3/4 এ স্কোয়ার বর্গ এককের জায়গাতে কি দেবো আমরা, মিটার। আশা করি বুঝতে পেরেছেন। তো এটার বাহু কি পেলাম আমরা, বাহু হচ্ছে এ মিটার, ক্ষেত্রফল কি পেলাম আমরা, √3/4 এ স্কোয়ার বর্গ মিটার। এখন আমরা 3 মিটার বৃদ্ধি করব, তাই না? আমরা এখন 3 মিটার বৃদ্ধি করব প্রত্যেক বাহু দৈর্ঘ্য, তাহলে কত হবে, এখানে প্রত্যেক বাহু দৈর্ঘ্য বের হবে a প্লাস 3 মিটার, a প্লাস 3। ওকে, এখন সেটা লিখবো আমরা লিখবো যে প্রত্যেক বাহু দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে এটা কি হবে, বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাই না?
বাড়ালে পরিবর্তিত বাহু দৈর্ঘ্য বা বৃদ্ধিপ্রাপ্ত বাহু দৈর্ঘ্য যে কোনো একটা লিখলে হয়। আমরা পরিবর্তিত লিখি, পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য কত হবে a+3, তাই না? এবং কি দেওয়া আছে একক মিটার, তার জন্য আমরা কি দেবো মিটার দিয়ে দেবো। তাহলে এখানে আমাদের কি হলো পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য a+3 মিটার। এবং এর ক্ষেত্রফল কি হবে, অতএব পরিবর্তিত ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি √3/4 বাহু স্কয়ার। আমরা জানি, আমি এখানে লিখে দিই পরিবর্তিত ক্ষেত্রফল আমরা সূত্র জানি √3/4 বাহু স্কয়ার, অর্থাৎ যে বাহু থাকবে তার উপর স্কয়ার। এখানে বাহু কি আছে a+3, তাহলে a+3 এর উপর কি হবে স্কয়ার হবে। এবং এখানে বর্গ, যেহেতু একক আছে মিটার তার জন্য মিটার লিখবো, বর্গ মিটার। তাহলে এখানে কি হলো সূত্রটা, আমাদের সূত্রতে মান বসিয়ে √3/4 a+3 স্কয়ার, এখানে কি হবে বর্গ মিটার হবে। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? এখানে আমাদের বলা হয়েছে যে ক্ষেত্রফল এতটুকু বেড়ে যায়, তাই না? অর্থাৎ আমরা কি করতে পারি তাহলে, যে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ দিব, এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ দিলে আমরা কি পাবো, যেটুকু বাড়ে সেটুকু পাবো, তাই না? এটুকু পাবো অক্ষরের মাধ্যমে, তাই না? আমি আবারও বলি, আমরা এটুকু থেকে এটুকু বাদ দিলে যেটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে অর্থাৎ বাড়বে সেটুকু পাবো এ চলকের মাধ্যমে বা এ অক্ষরের মাধ্যমে। চলক বলতে পারেন, যেহেতু আমরা এখানে এর মানটা বের করবো। ওকে, আর যেহেতু আমরা একে চলক হিসেবে বিবেচনা করি না, বাট সমস্যা নেই, আমরা এখানে কি বলতে পারি, এখানে আমরা এই বৃদ্ধিপ্রাপ্ত অর্থাৎ পরিবর্তিত ক্ষেত্রফল থেকে আগে যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলটা কি করবো বিয়োগ দিব। তাহলে যেটুকু বাড়বে অর্থাৎ বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রফলটুকু পাবো এ অক্ষর বা চলকের মাধ্যমে, তাই না? আর এটুকুর মান দেওয়া আছে কত, যেটুকু বাড়বে সেটুকু দেওয়া আছে 27√3। ওকে, সুতরাং আমরা এখান থেকে যেটা পাবো বিয়োগ করে সেটা কার সমান হবে 20√3 এর সমান, তাই না? 27√3 এর সমান হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা সেটাই লিখবো। তাহলে আমরা সত্য মতে কি লিখতে পারি, সত্য মতে যেটা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল যেটা পরিবর্তিত হয়েছে এটা থেকে এটা বাদ দেব যেটা আগে ছিল। তাহলে কি হবে √3/4 a+3 হোল স্কয়ার বিয়োগ √3/4 a স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, যেটুকু মান দেওয়া আছে সেটুকু, অর্থাৎ যেটুকু বেড়েছে সেটা হচ্ছে 27√3। ওকে, আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এটুকুই কিন্তু মেন, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা দুই জায়গাতে আছে, তার জন্য এই জিনিসটা কমন নিব আমরা, অর্থাৎ √3/4 কমন। তাহলে এখান থেকে কি, এখান থেকে এটা যেহেতু কেটে গেল, তাহলে এখানে এটা থাকবে a+3 হোল স্কয়ার মাইনাস এখানে কি থাকলো a স্কয়ার, আর এখানে 27√3, তাই না? a+3 হোল স্কয়ার এটা আমরা রেখে দিলাম, মাইনাস a স্কয়ার রেখে দিলাম, 27√3 ইন্টু এটা এ পাশে আসলে কি হয়ে যাবে উল্টে যাবে, তাই না? সো এখানে কি হবে 4 আর নিচে হবে কি √3। আশা করি বুঝতে পেরেছেন। এটাই পাশে এসে উল্টে গেল, তাহলে এই উপরে √3 এবং নিচে √3 কেটে গেল, তাই না? সেটা আমরা পরের লাইনে করি, তার আগে আমরা এখানে a+b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করব। সেটা হচ্ছে a+b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা ব্যবহার করব। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? মাইনাস a স্কয়ার বসিয়ে দেবো, আর এখানে কেটে গিয়ে এর সাথে এটা গুণ, তাই না? এর সাথে এটা গুণ করলে কত হবে 4 × 7 = 28, 4 × 2 = 8 আর 2 = 10, 108 পেলাম। ইমপ্লাইজ দ্যাট a স্কয়ার এবং a স্কয়ার কেটে গেল, তাহলে এখানে কি থাকলো 3 × 2 = 6, 6a প্লাস এখানে স্কয়ার করলে 9, 108। আমরা যেহেতু এর মানটা বের করবো, তাহলে এই থেকে গেল 6 এটা 108, a প্লাস টা পাশে এসে মাইনাস 6, এ থেকে গেল বিয়োগ করলে আমরা পাই 99, এ থেকে গেল এটা গুণ হয়ে আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেল অর্থাৎ নিচে বসলো, আর এটা তো এখানে বসে গেল। তাহলে এ সমান কি পেলাম আমরা, ক্যালকুলেটরে ভাগ করলে আমরা পাবো 16.5, যেহেতু একক দেওয়া আছে মিটার তাহলে মিটার হবে। অর্থাৎ আমরা এখানে কি পাইলাম, আমরা এর মানটা পেলাম, সমবাহু ত্রিভুজের এর মান অর্থাৎ বাহুর দৈর্ঘ্য পেলাম 16.5। আর আমাদের কি বের করতে বলা হয়েছে আমরা লক্ষ্য করি, আমাদের বের করতে বলা হয়েছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, তাই না? সো ক্ষেত্রফল আমরা কি করবো, এই এর জায়গাতে জাস্ট এর মানটা বসিয়ে দেবো, সেটা হচ্ছে 16.5।
আমরা এখন সেটাই করি। আমি আর অপর পৃষ্ঠায় যাচ্ছি না, এখানে করি। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির, এখানে যেহেতু হবে না আমি নিচে লিখছি ক্ষেত্রফল √3/4, এর যাতে জাস্ট এর মানটা বসিয়ে দিব এই সূত্রতে। তাহলে কত হবে এখানে এর মান পেয়েছি এটাতে না, তাহলে আমরা বসিয়ে দিই সিম্পলি 16.5 স্কোয়ার। এবার আমরা জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে এটুকুর সলিউশনটা বের করার চেষ্টা করব। আপনারা যদি এটুকু ক্যালকুলেটরের মাধ্যমে একবারে করতে চান তাহলে এইভাবে তুলবেন। লিখে দিচ্ছি এখানে কি আছে √3/4 অর্থাৎ ভাগ আকার আছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি √3 ভাগ এখানে 4 লিখতে পারি, তাই না? এটুকুকে আমরা কি করবো বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দেবো। আর আমরা সবসময় এই রুট যুক্তটাকে বন্ধনীর ভিতরে আবদ্ধ করার চেষ্টা করব। আপনারা যদি এটুকু ক্যালকুলেটরের মাধ্যমে একবারে করতে চান তাহলে এইভাবে তুলতে হবে আপনাদেরকে। যারা অ্যাকচুয়ালি এগুলো পারে না তাদের জন্য কিন্তু এগুলো, তাই না? এটা কি আছে ভাগ আকার আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি √3 এখানে ভাগ দিব, এখানে 4 দিব। আর আমরা সবসময় যেটা ভাগ আকারে থাকবে সেটাকে বন্ধনীর মধ্যে আবদ্ধ করার চেষ্টা করব। আর আরো একটি বিষয়, যেটা রুট যুক্ত, যেটাতে রুট থাকবে সেটাকে আলাদা করার চেষ্টা করব, অর্থাৎ সেটাকে আলাদাভাবে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কেন আমরা এই দুই জায়গাতে ব্র্যাকেট দিলাম। আর এখানে ব্র্যাকেট না দিলে মানটা কিন্তু একই আসবে না। ওকে, এখানে ব্র্যাকেট দেওয়ার কারণটা হচ্ছে এটা, এই রুটটাকে আমরা জাস্ট এখান থেকে আলাদা করলাম। যদি ব্র্যাকেট না দিতাম তাহলে ক্যালকুলেটর মনে করতো যে এই রুটটা 3/4 এর উপরে থাকতো, অর্থাৎ ক্যালকুলেটর এইভাবে মনে করতো। ওকে, যেহেতু আমরা এখানে ব্র্যাকেট দিলাম তাহলে এটা আলাদা হয়ে গেল। তারপর এটুকু আছে, এটুকু আমরা জাস্ট এভাবে গুণ দিয়ে তুলে নিব এবং তারপর স্কোয়ার দেবো এইভাবে। সো এইভাবে আমরা ক্যালকুলেটরে তুলে নেব, তাহলে উত্তরটা বের হয়ে যাবে। আমি সেটুকু এখন তুলে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আশা করি দেখতে পাচ্ছেন, প্রথমে কি আছে ব্র্যাকেট, একটা ব্র্যাকেট আছে, তাই না? সো একটা ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে ব্র্যাকেট। সো ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর আবার একটা ব্র্যাকেট আছে, সো আবার একটা ব্র্যাকেট দিলাম। তারপর কি আছে √3, সো এখানে হচ্ছে রুট, তারপর 3 টিপে দেবো, ব্র্যাকেট ক্লোজ করা আছে, সো ব্র্যাকেট ক্লোজ। তারপর ভাগ দেবো, এখানে ভাগ আছে, ভাগ দিয়ে দিলাম। তারপর 4 দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ, সো ক্লোজ। তারপর গুণ দিব, আর ব্র্যাকেট আর তুলব এটা 16.5 ব্র্যাকেট ক্লোজ করতে হবে। সো ব্র্যাকেটটা আমি এভাবে ব্র্যাকেটটা ক্লোজ করছি। তারপর কি দেওয়া আছে স্কোয়ার। সো স্কোয়ার দুইভাবে দেওয়া যায়, এইভাবে এটা টিপে অথবা এটা টিপে এবং 2 টিপে। আমি জাস্ট এটা টিপে দিচ্ছি, তাহলে স্কোয়ার দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, এখন জাস্ট আমরা সমানটা টিপে দেবো, সমান টিপে দিই, হ্যাঁ এটাই। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটুকু আমরা লিখে নেব এখানে। তার একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, যদিও ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমরা এখানে কি পেলাম উত্তরটা ভালো করে দেখেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 117.887708 আরও আছে, তাই না? এটুকু আমরা পাইলাম। এখানে লক্ষ্য করি 10 পরে কিন্তু অনেকগুলো কি আছে, 10 মিনিটের পরে অনেকগুলো অঙ্ক আছে, অনেকগুলো কি আছে ডিজিট আছে, তাই না? এখন এতগুলো তো আমরা লিখতে পারবো না নাকি, অর্থাৎ আমরা এতগুলোর মধ্যে জাস্ট এই দুইটা লিখব। ওকে, এই দুইটা লিখব। এখন আমরা একটা নিয়ম জানি, চ্যাপ্টার 1-এ আছে আসন্ন মান, বাস্তব সংখ্যা অধ্যায় আছে কিন্তু এটা আসন্ন মান। আমরা যদি এই ঘরের মানটা নিতে চাই, অর্থাৎ 10 মিনিট পরে 2 ঘর নিতে চাই, তাহলে 3য় নাম্বার ঘরে দেখতে হবে। 3য় নাম্বার ঘরে যদি 5, 6, 7, 8, 9 এগুলোর মধ্যে যদি একটি থাকে, যে কোনো একটি, তাহলে এটার সাথে 1 যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিব, তার জন্য আমরা তারপরের ঘর অর্থাৎ 3 দশমিকের ঘরেরটা লক্ষ্য করব। এখানে দেখতে পাচ্ছি 5, 6, 7, 8 এগুলোর মধ্যে এটা আছে 7 আছে, তার মানে আমরা এটার সাথে 1 যোগ করব, অর্থাৎ 8-এর সাথে 1 যোগ করে আমরা 9 লিখব। এখানে 8 লিখব না, তাই না? তাহলে আমরা লিখতে পারি এখানে 117 পয়েন্ট, এখানে 8 আছে, সো 8 লিখব এবং 8-এর জায়গাতে আমরা কি লিখব 9 লিখব। এগুলো কিন্তু চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা অধ্যায় আছে, আশা করি এগুলো আপনারা জানেন, তাও আমি বুঝিয়ে দিলাম। যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি, আর ক্ষেত্রফলে আমরা কি ব্যবহার করি বর্গ, আর একক হিসেবে দেওয়া আছে মিটার, তার জন্য আমরা এখানে মিটার দিব। ওকে, আর যেহেতু এখানে 10 মিনিটের পরে অনেকগুলো ডিজিট আছে, অনেকগুলো গুণে গুণে শেষ করা যাবে না, তাই না? গুণে গুণে কি শেষ করা যাবে না। তবুও কিন্তু আমরা এতগুলোর মধ্যে 2টা আনুমানিকভাবে মান নিলাম। ওকে,
যেহেতু আমরা দুইটা আনুমানিকভাবে মান নিলাম, অনেকগুলো আমরা নিতে পারলাম না, সম্পূর্ণটা নিতে পারলাম না, তার জন্য এখানে আমাদের প্রায় লিখতে হবে, অর্থাৎ আমরা জাস্ট দুইটা মান নিলাম অতগুলোর মধ্যে। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে ইন ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি গ নম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইজি, ওকে। বাট যারা না বুঝে তারা কিন্তু অঙ্কটি ছেড়ে চলে আসে। বাট আমি আপনাদেরকে বলবো আপনারা জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের আর কোনো ডাউট থাকবে না, ওকে। সো আমরা গ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। এখানে কি বলা হয়েছে, 1 ঘন সেন্টিমিটার। সো এখানে দেখতে পাচ্ছেন ঘন। আমরা ঘন কথাটি কখন ব্যবহার করি, যখন আমরা আয়তন নির্ণয় করি, ওকে। আর আমরা যখন বর্গ কথাটি ব্যবহার করি তখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। যেহেতু এখানে ঘন কথাটি ব্যবহৃত হয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি এখানে আমাদের আয়তন নিয়ে কাজ করতে হবে। আয়তন ঘন লেখা থাকলে আয়তন নিয়ে কাজ করতে হবে, ঘন, ওকে। আশা করি বুঝতে পেরেছেন। আর বর্গ লেখা থাকলে ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে, ওকে। আশা করি এগুলো জানেন, তাও আমি বলে দিচ্ছি। তার মানে আমরা এখানে গ নম্বর প্রশ্নে মূলত আয়তন নিয়ে কাজ করব। যাই হোক, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো, ওকে। সো 1 ঘন সেন্টিমিটার লোহার পাইপের ওজন দেওয়া আছে, ওকে। সো বুঝতে পারছি আমরা এখানে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে, তাই না। এবং এখান থেকে আমরা যেগুলো জিনিস জানার সেগুলো জেনে নিয়েছি। এখন জাস্ট আমাদের আরও কিছু জিনিস জানতে হবে। তার আগে আমরা এটা লক্ষ্য করি 2 নম্বরটা, একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ও পাইপের উচ্চতা 6 মিটার। তাহলে বুঝতে পারছি সেন্টিমিটার একক দেওয়া আছে আর এখানে মিটার দেওয়া আছে। মানে আমরা যখন কাজ করব সবগুলোকে এককে নিয়ে আসবো, মিটারে অথবা সেন্টিমিটারে, যে কোনো একটাতে নিয়ে আসবো, ওকে। তাছাড়াও আমরা এখানে লক্ষ্য করি যেহেতু 1 ঘন সেন্টিমিটার বলা হয়েছে, অর্থাৎ এখানে ঘন সেন্টিমিটার নিয়ে কাজ করা হয়েছে, তার জন্য আমরা এই মিটারকে সেন্টিমিটারে বানাবো, অর্থাৎ সবগুলোকে সেন্টিমিটারে বানানোর চেষ্টা করব, ওকে। যেহেতু এখানে পাইপ, অর্থাৎ এখানে আমরা সিলিন্ডার পড়েছি নবম দশম শ্রেণীতে, পরিমিত অধ্যায় সিলিন্ডার আর এই পাইপ কিন্তু প্রায় একই, অর্থাৎ একই। তাছাড়াও সেখানে বেলুন লেখা ছিল, বেলুন, তাই না। সো সিলিন্ডার বলেন, পাইপ বলেন আর বেলুন বলেন, সব কিন্তু একই। যেহেতু আমাদের এখানে আয়তন নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা সিলিন্ডারের যতগুলো সূত্র ছিল বা পাইপের যতগুলো সূত্র ছিল সবগুলোর মধ্যে জাস্ট আমাদের যেহেতু আয়তন নির্ণয় করতে হবে, তার জন্য আমরা জাস্ট আয়তন নির্ণয়ের সূত্রটি দেখে নেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা আরও কিছু জিনিস জেনে নিই। এটা যদি আমাদের লোহার পাইপ হয় বা সিলিন্ডার হয়, এরকম সিলিন্ডার বা লোহার পাইপ যদি হয়, তাই না, তাহলে এটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ আর কতটুকু উঁচু হবে সেটা হচ্ছে এটুকু হাইট, উচ্চতা, এটাও কিন্তু একই হবে আর এখানে কি হলো আর, অর্থাৎ এটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ আর এটুকু কতটুকু উঁচা সেটাই হাইট। এখন লোহার পাইপ তো আর এরকম পাতলা হবে না, তাই না, একটু মোটা হবে। সো এই জিনিসটা কী হবে, মোটা হবে, তাই না, মোটা না হলে তো সহজে ভেঙে যাবে, তাই না। সো যেহেতু মোটা হবে তার জন্য এর কি থাকবে, বাইরের কি থাকবে, ব্যাসার্ধ থাকবে, তাই না। এভাবে কি থাকবে, বাইরের ব্যাসার্ধ থাকবে। আমরা এটাকে একটু মোটা করলাম, জাস্ট বোঝার জন্য আমি এগুলো করছি, একটু মোটা করি এগুলোকে। এ পর্যন্ত। তাহলে এটুকু হচ্ছে কি আর, অর্থাৎ ভিতরের ব্যাসার্ধ, আর এখান থেকে এই সম্পূর্ণটুকু হচ্ছে কি বাইরের ব্যাসার্ধ। আমি আবারও বলার চেষ্টা করছি, এর লোহাটুকু মোটা কিন্তু, তাই না। সো এখান থেকে এটুকু হবে কি আর, অর্থাৎ ভিতরের ব্যাসার্ধ, আর এখান থেকে সম্পূর্ণটুকু হবে বাইরের ব্যাসার্ধ, তাই না। এখান থেকে এটুকু হবে বাইরের ব্যাসার্ধ। আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা। আমি একটু এভাবে আঁকি গোল করে, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে এটুকু হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, আর এইভাবে যে মোটাটুকু আছে এখান থেকে কেন্দ্র থেকে এটুকু হচ্ছে বাইরের ব্যাসার্ধ, তাই না। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই দুইটা নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমাদের এখানে আয়তন নিয়ে কাজ করতে হবে, তার জন্য আমরা আয়তনের সূত্রটা জেনে নিই। আয়তনের সূত্রটা হচ্ছে, সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই r²h। এই সূত্র ব্যবহার করে আমরা এখন সুন্দর করে অঙ্কটি করে নেব, সিম্পল। আমরা প্রথমে ভিতরের আয়তন বের করব এই সূত্র ব্যবহার করে, ভিতরের আয়তন, তাই না। তার পরবর্তীতে আমরা এই সম্পূর্ণ ব্যাসার্ধ নিয়ে বাইরের আয়তন বের করব, ওকে। তারপর এই সম্পূর্ণ
অর্থাৎ বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দিলে এই লোহার পাইপের যে আয়তনটা আছে সেটা বের হয়ে যাবে। ওকে, এবং সেটুকু নিয়ে আমরা জাস্ট এটুকু ব্যবহার করে অঙ্কটি করে নেব, অর্থাৎ ওজনটা বের করে নেব, সিম্পল একবারে। সো আমরা এখন লক্ষ্য করি, আমরা অঙ্কটি করা শুরু করি। গ নম্বর আমি আঁকছি আর আপনাদের করে দিচ্ছি। এরকম হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, সেটা হচ্ছে কয় দেওয়া আছে 6 সেন্টিমিটার। সো 6 সেন্টিমিটার, 6 কেন 4 সেন্টিমিটার। পাইপটা যদি এটুকু মোটা হয় তাহলে এখান থেকে সম্পূর্ণটুকু হবে, অর্থাৎ বাইরেরটা হবে 6 সেন্টিমিটার, তাই না? সেটা আমরা এখন লিখে নেব। দেওয়া আছে পাইপের ভিতরের ব্যাসার্ধ, দেওয়া আছে পাইপের ভিতরের ব্যাসার্ধ কত? 4, তাই না? 4 সেন্টিমিটার। বাইরের কি দেওয়া আছে? বাইরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। বাইরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং উচ্চতা কি দেওয়া আছে? 6 মিটার, এবং উচ্চতা দেওয়া আছে 6 মিটার। মিটারকে আমরা কিসে প্রকাশ করবো? এখন সেন্টিমিটারে প্রকাশ করব। আর আমরা জানি 1 মিটারে 100 সেন্টিমিটার, অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করার জন্য আমরা 100 দ্বারা গুণ করব, তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে কি হলো? 600 সেন্টিমিটার। সো এটার হাইট দেওয়া আছে কতটুকু? হাইট এইচ এর মান কত পেলাম আমরা? 600 সেন্টিমিটার। 600 সেন্টিমিটার। ওকে, এখন প্রথমে আমরা লোহার পাইপের ভিতরের আয়তনটা বের করব, তারপর পরবর্তীতে বাইরের আয়তনটা বের করব। সো আমরা এখন সেটাই করি। তার আগে আমরা সূত্রটি লিখে নিব, আয়তন নির্ণয়ের সূত্রটি, যেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে। আমরা জানি বেলুনের আয়তন আমরা বইয়ে কি শিখেছি? বইয়ে বেলুন আকারে লেখা ছিল, বইয়ে কিন্তু পাইপ লেখা ছিল না, বইয়ে বেলুন ছিল, তাই না? ওকে, যেহেতু এখানে পাইপ আছে, সো আমরা পাইপের ক্ষেত্রে ব্যবহার করব, যেহেতু পাইপ আর বেলুন সেম প্রায়, তাই না? সূত্র হচ্ছে কি? পাই আর স্কোয়ার এইচ, ঘন একক, অর্থাৎ যে একক থাকবে সে একক লিখতে হবে। যেখানে আমরা পায়ের মানটা বসিয়ে দেবো, পায়ের মানটা লিখে নেব, বসিয়ে দেবো বলছি। যেখানে আমরা পাই মানে কি জানি? 3.1416 জানি, তাই না? আর অনেকগুলো আছে, আমরা এইটুকু নিলাম। আর এখানে আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ, বেলুনের ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে বেলুনের উচ্চতা। এগুলো চাইলে লিখতে পারেন, নাও লিখলে হবে। আর হচ্ছে বেলুনের বা পাইপের ব্যাসার্ধ, এইচ হচ্ছে বেলুনের উচ্চতা। ওকে, সো আমরা কি করবো? প্রথমে হচ্ছে যে বেলুনের ভিতরের আয়তন বের করব, বা পাইপের ভিতরের আয়তন। এখন পাইপের ভিতরের আয়তন সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ, তাই না? সো আমরা এখানে পাই বসিয়ে দিব। আর এর মান কি হবে? আর হচ্ছে ব্যাসার্ধ, সো ভিতরের ব্যাসার্ধ ছিল 4, তাহলে 4 বসে যাবে আর এর জায়গাতে, তার উপর স্কোয়ার দিব ইন্টু এইচ। এইচ হচ্ছে বেলুনের উচ্চতা, যেহেতু এখানে পাইপ আছে, সো পাইপের উচ্চতা, আর পাইপের উচ্চতা কত? 6, সো 600 বসিয়ে দিব। ওকে, 600। পায়ের মানটা বসিয়ে দিই, 3.1416 ইন্টু 4 কত হবে? 16, এখানে 600। এগুলো সবগুলোকে আমরা এখন গুণ করি। এখন আমরা ক্যালকুলেটারে এটুকু গুণ করে এটা পাইলাম 30,159.36।
যেহেতু ঘন হচ্ছে আয়তনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সো আমরা ঘন লিখবো। আর একক আমরা কি নিয়েছি? সেন্টিমিটার, সো সেন্টিমিটার দিয়ে দেব, সেন্টিমিটার। এবার আমরা পাইপের কি করব? বাইরের আয়তনটা বের করবো, তাই না? সো এখন আমরা কি করব? পাইপের বাইরের আয়তন বের করব। পাইপের বাইরের আয়তন সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, একই সূত্র। সো এখানে পাই আর এর জায়গাতে কি বসাবো? বাইরের ব্যাসার্ধ, সো 6, তাহলে কি হবে? 6 বসে যাবে এই জায়গাতে, তাহলে কি হবে? 6 স্কোয়ার ইন্টু এইচ এর মান তো একই, 600, তাই না? পাইয়ের মান কত? 3.1416 ইন্টু 36,600। এখন আমরা সম্পূর্ণ গুণ করলে কি পাবো? সেটাই বসিয়ে দেবো, 56 ঘন সেন্টিমিটার। এটা আমরা পেয়ে নিলাম, জাস্ট ক্যালকুলেটর ব্যবহার করবেন তাহলে হয়ে যাবে। এখন আমরা এই সম্পূর্ণ অর্থাৎ পাইপের বাইরের আয়তন থেকে পাইপের ভিতরের আয়তনটা বিয়োগ করবো, তাই না? এটা কিন্তু সম্পূর্ণ পাইপের আয়তন বলতে পারেন। যাই হোক, পাইপের বাইরের আয়তন থেকে আমরা পাইপের ভিতরের আয়তনটা বিয়োগ করব। তাহলে আমরা কি পাবো? পাইপের লোহার আয়তন পেয়ে নেব, তাই না? তাহলে পাইপের লোহার আয়তন আমরা কাটিয়ে দিই, লেখা খারাপ হচ্ছে। তাহলে পাইপের লোহার আয়তন, এটা থেকে জাস্ট এটা বিয়োগ করবো। ওকে, 67858.56 বিয়োগ এটা, তাই না? 30159.36। ওকে, এখন আমরা বিয়োগ করে কি পাচ্ছি? 37699.2 ঘন সেন্টিমিটার। ওকে, তো আমরা কি পেলাম? পাইপের লোহার আয়তন পেলাম এটুকু। এখন প্রশ্ন আমরা লক্ষ্য করি, আমাদের বলা হয়েছিল 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন। সো আমরা লোহার ওজন বের করার জন্য এটা হেল্প নেব। এখন সিম্পল, আমরা এখন এটা লিখে নেব, যেহেতু 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন আমরা এটুকু পেলাম। আর আমরা কি পেলাম? পাইপের লোহার আয়তন পেলাম কত ঘন সেন্টিমিটার? এটা, তাই না? তাহলে 1 ঘন সেন্টিমিটার এটুকু হলে এত ঘন সেন্টিমিটারে আসলে ওজনটা বৃদ্ধি পাবে, তাই না? আর বৃদ্ধি পেলে আমরা কি করবো? গুণ আকারে লিখে দেবো, সিম্পল। ওকে, তাহলে আমরা এখানে কি লিখে দেবো? অতএব আমরা আবার লক্ষ্য করি, আমি বারবার বলতেছি কারণ অঙ্কটা ইম্পর্টেন্ট। আমরা কি পেয়ে নিয়েছি এখানে? আমরা এখানে লোহার আয়তন পেয়ে নিয়েছি, পাইপের লোহার আয়তন পেয়ে নিয়েছি এত ঘন সেন্টিমিটার, তাই না? আর 1 ঘন সেন্টিমিটারের ওজন দেওয়া আছে এটুকু, তাহলে এত ঘন সেন্টিমিটার ওজন আমরা বের করে নেব, সিম্পল। এখন আমরা এত ঘন সেন্টিমিটার এর ওজনটুকু বের করে নেব। যেহেতু 1 ঘন সেন্টিমিটার এটুকু, তাহলে এত ঘন সেন্টিমিটারের নিশ্চয়ই ওজনটা বৃদ্ধি পাবে। আর বৃদ্ধি পেলে আমরা কি করি? গুণ করি। তার জন্য আমরা লিখে দেবো 37699.2 ঘন সেন্টিমিটার লোহার ওজন। তাহলে গুণ করবো, যেহেতু বৃদ্ধি পাবে, 7.2 ইন্টু 376,992। এখন আমরা গুণ করলে কত পাচ্ছি? গুণ করলে পাচ্ছি 2714342.24 গ্রাম। আমাদের একক কি দেওয়া আছে এখানে? গ্রাম। এখন চাইলে আমরা এটা উত্তর করতে পারি, অথবা আপনারা যদি চান যে জিনিসটা বড় হয়ে আছে একটু ছোট করি, তাহলে আমরা গ্রাম থেকে কিলোগ্রাম এককে নিয়ে আসতে পারি, অর্থাৎ 1000 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, 2714342.24 ভাগ হচ্ছে 1000, তাহলে এই দশমিকটা আমাদের এখানে আসবে, তাই না? তাহলে কত হবে? 271.43। এতগুলো আছে, এতগুলো লিখবো না, তাই না? কিলোগ্রাম বা
যেটাকে কেজি বলে। আর যেহেতু এখানে পাইয়ের ব্যবহার হয়েছে অসংখ্যবার, তাই না? আর পাই কিন্তু কি, পাই কিন্তু একটা হচ্ছে অমূল্য সংখ্যা, তাই না? তার জন্য আমরা এখানে প্রায় লিখব। তাছাড়াও শর্টকাটে বলতে গেলে পায়ের মানটা অর্থাৎ দশমিকের পরে যে মানগুলো আসবে সেগুলো গণনা করে শেষ করা যাবে না, তার জন্য আমরা এখানে প্রায় লিখব, প্রায়। আর এটুকু আমি একটু বুঝিয়ে দিই এখানে, এটুকু কিন্তু উত্তর। ওকে, এখন যেটুকু করাচ্ছি আমি আপনাদেরকে জাস্ট বোঝার জন্য। এটাকে ভাগ করলে পাই 1000 দ্বারা ভাগ করলে পাই আমরা 271.4342 এটা পাই, তাই না? সো এতগুলোর মধ্যে আমরা 2 দশমিক পর্যন্ত নিয়েছি, তার জন্য এটা নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।